সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 3 থেকে পরিবহনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক সেটা হলো নিম্নমুখী পরিবহন এবং গ্যাসীয় পরিবহন। প্রথমে আসি নিম্নমুখী পরিবহন। জাইলেম বাহিকার মাধ্যমে যে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পৌঁছলো, তারপর সেইটা গিয়ে কী করলো, সেইটা পাতায় গিয়ে খাদ্য তৈরি করলো। তারপর এই পাতায় উৎপন্ন খাদ্য কী করছে, এই উদ্ভিদের সমগ্র শরীরে ছড়িয়ে পড়ছে নিম্নমুখী পরিবহন এবং পার্শ্বীয় পরিবহন দ্বারা। ঠিক আছে, তাহলে সেইটা হলো ফ্লোয়েম কলার মাধ্যমে। তাহলে জাইলেম বাহিকার মাধ্যমে কি হয়, জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ ওপরে ওঠে, মানে পাতায় পৌঁছায়, এবং পাতায় যে খাদ্য তৈরি হয় সেটা ফ্লোয়েম কলার মাধ্যমে সমগ্র উদ্ভিদে ছড়িয়ে পড়ছে। তাহলে কি বলছে, উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষের মাধ্যমে যে খাদ্য তৈরি হচ্ছে সেটা শর্করা জাতীয় খাদ্য এবং সেটা নিম্নমুখী পরিবাহিত হয়। আচ্ছা, এখানে বলে রাখি, ফ্লোয়েম কলার যেটা, সেটার মাধ্যমে নিম্নমুখী পরিবহন হয়। নিম্নমুখী কেন বলছে, ধরো এটা একটা গাছ, এইখানে একটা পাতা আছে, এখান থেকে যে খাদ্য তৈরি হচ্ছে সেটা ফ্লোয়েম কলার মাধ্যমে এখানে আসছে। এবার এখান থেকেও নিচেও যায়, আবার উপরেও যায়, ঠিক আছে, আবার পাশেও যায়। সেই জন্য ফ্লোয়েম কলাতে, এখানে যদিও আমরা নিম্নমুখী পরিবহনই বলছি, কিন্তু ফ্লোয়েম কলাতে নিজে ফ্লোয়েম কলার মাধ্যমে নিম্নমুখী, ঊর্ধ্বমুখী, পার্শ্বীয় এবং দ্বিমুখী, মানে এইরকম 4টে পরিবহনই দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই যে ফ্লোয়েম কলার মাধ্যমে যে খাদ্য নিচে আসছে, প্রধানত মূলে এবং কাণ্ডে আসছে, সেগুলো মূলে এবং কাণ্ডে এসে মূল এবং কাণ্ডের যে কোষে বিভিন্ন রকম উপকার করছে। সেগুলো হলো বিপাক ক্রিয়া করাচ্ছে, তারপর হলো প্রাথমিক বৃদ্ধি এবং গৌণ বৃদ্ধিতে সাহায্য করছে, আর অতিরিক্ত যে খাদ্য সেটাও এরা সঞ্চয় করছে। ঠিক আছে। এবার এই যে নিম্নমুখী পরিবহন, এটা হচ্ছে তাহলে কিসের মাধ্যমে আমরা জানছি, সেটা হলো এই ফ্লোয়েম কলার মাধ্যমে। এই যে ফ্লোয়েম কলার যে কিছু গুরুত্বপূর্ণ উপাদান যেগুলোর মাধ্যমে পরিবহনটা হচ্ছে, সেটা হলো সিভনল, সঙ্গী কোষ এবং তার পাশে ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে, তাহলে যদি ছবির মাধ্যমে বোঝাবার চেষ্টা করি, ধরো এই জিনিসটা এখানে আছে, হলো তোমার, এইটা হলো তোমার সিভনল। ঠিক আছে, আর সিভনলগুলো একটার সাথে একটা এরকমভাবে অনুভূমিক কিছু ছিদ্র দ্বারা যুক্ত থাকে। ধরো এটা সিভনলের একটা কোষ, এটা আর একটা, তাহলে একটার সাথে একটা এরকম কিছু এরকম ছিদ্র থাকে এবং এই ছিদ্রগুলোর মাধ্যমে ওরা সংযুক্ত থাকে। আর এর পাশে রয়েছে ধরো সঙ্গী কোষ। তাহলে এইটা হলো সিভনল, এইটা হলো সঙ্গী কোষ। যেহেতু কোষের ভিতরে একটা করে এরকম দেখিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার উদ্ভিদে যখন ধরো পাতায় খাদ্য তৈরি হচ্ছে, পাতায় যে উৎপন্ন খাদ্য সেটা চলে আসছে হলো তোমার নালিকা বান্ডিলের মধ্যে, যে ফ্লোয়েমে। ঠিক আছে, কারণ এই জিনিসটা নালিকা বান্ডিলে থাকছে ফ্লোয়েমটা। তারপর নালিকা বান্ডিলে এসে সেখান থেকে এসে আসছে হলো সিভনলে, এবং সিভনলে আসার পরে এই যে ছিদ্রগুলো, এগুলো হলো সিভ ছিদ্র। এই যে সিভ ছিদ্রের মাধ্যমে খাদ্য বা যে পাতায় তৈরি যে শর্করা জাতীয় খাদ্য উপর থেকে নিচে নেমে আসে। আবার কিছুটা এর পাশেও পরিবহন হয়, মানে এই যে সিভনল থেকে এই পাশে সঙ্গী কোষেও চলে আসে। আবার সঙ্গী কোষের পাশে থাকে হলো ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমাতে ছড়িয়ে যায়। এবার তাহলে দেখো, সিভনল থেকে একটা সিভনলে চলে যাচ্ছে, সিভনল থেকে সঙ্গী কোষে আসছে, সঙ্গী কোষ থেকে ফ্লোয়েম প্যারেনকাইমায় আসছে। এইভাবে পুরো উদ্ভিদের মধ্যে এই যে খাদ্যটা ছড়িয়ে পড়ছে। এবার এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা, সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদের বিভিন্ন কলাকোষে ছড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকে পুষ্টিরস পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ফ্লোয়েমের মাধ্যমে যে পরিবহন হচ্ছে, ঠিক আছে, তাহলে সিভনলের মধ্যে যদি দেখি, এইটার পরিবহন নিম্নমুখী হতে পারে, ঊর্ধ্বমুখী হতে পারে, দ্বিমুখী পার্শ্বীয় হতে পারে, মানে দুটো পাশে, এবং দ্বিমুখী মানে নিচের দিকেও যাচ্ছে ওপরেও যাচ্ছে, এইরকমভাবে মুভমেন্ট দেখা যেতে পারে। এবার এই যে চলাচল, খাদ্যের যেই চলাচল, এটা কীভাবে হয়, আসলে সিভনলের যে কোষ, এই যে কোষ, এগুলোর ভিতরে যে তোমার সাইটোপ্লাজম আছে, এটা মুভ করে বা নড়াচড়া করে। এইটা যখন ধরো ওপর থেকে নিচে আসছে, তার সাথে সাথে যে খাবারগুলো, যে শর্করা জাতীয় খাদ্য, সেটাও নিচে আসে। তারপর ধরো এখান থেকে ধরো আবার ওপরে উঠে যাচ্ছে, তখন এই খাদ্যগুলো আবার ওপরে চলে যাচ্ছে। এইরকমভাবে ওর ভিতরে সাইটোপ্লাজমের মুভমেন্ট রয়েছে বা চলাচল রয়েছে, যেটার জন্য এই খাদ্যটাও এর সাথে সাথেই চলাচল করতে পারছে।
আচ্ছা, এখানে এই যে শর্করা জাতীয় খাদ্যের সাথে সাথে প্রোটিন জাতীয় খাদ্য, জৈব অম্ল, এগুলোও একটা কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হচ্ছে। আচ্ছা, এই যে সিভ ছিদ্রগুলো আমরা দেখছি শীতকালে যে উদ্ভিদের পাতা ঝরে পড়ে, সেগুলোর কারণটা এই সিভ ছিদ্রের সাথে যুক্ত। শীতকালে কি হয়, এই যে সিভ ছিদ্রগুলো না একটা পাতলা মোমের মতো আস্তরণ দ্বারা এরকমভাবে ঢাকা পড়ে যায়। তখন কি হয়ে যায়, এই যে পুষ্টিরস একটা থেকে আর একটা কোষেতে যেতে পারে না, তার ফলে এই যে পাতায় যে তৈরি খাদ্য সেটা সব জায়গায় যেতে পারে না এবং পুষ্টির অভাবে ওরা সমস্ত পাতাকে আস্তে আস্তে ছড়িয়ে দেয়। তাহলে শীতকালে কি হয়, যে এই সিভ ছিদ্রের মাধ্যমে খাদ্যের যে চলাচল সেটা অনেকটা বন্ধ হয়ে যায়। এই সিভ ছিদ্রগুলো সেই জন্য শীতকালে পাতলা মোমের মতো আস্তরণ দ্বারা এরকমভাবে জমে যায়। আবার যখন বসন্ত আসে তখন এইগুলো খুলে যায়, তখন আবার প্রপারলি এই যে খাদ্যের চলাচল ঘটে, তখন আবার নতুন পাতা আসে, এইভাবে চলতে থাকে। এখন আসি গ্যাসের পরিবহনে। এই জায়গায় আমাকে কেউ একজন রিকোয়েস্ট করেছিলেন যে গ্যাসের পরিবহন বুঝিয়ে দেওয়ার জন্য। আমার তার নামটা মনে নেই, ভেরি সরি ফর দ্যাট। আজকে গ্যাসের এই পরিবহনটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে এই যে গ্যাসের পরিবহন, এটা সাধারণত গ্যাস বলতে দুটো গ্যাসের কথাই প্রধানত বলা হয়েছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন লাগছে শ্বসন ক্রিয়ার জন্য, আর CO2 লাগছে হলো সালোক সংশ্লেষের জন্য। এগুলো দুটোই দেওয়া নেওয়া মানে আদান প্রদান ঘটছে পত্ররন্ধ্রের মাধ্যমে। এই দুটো গ্যাসই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই ঢুকছে। চলো দেখে নিই। দেখো প্রথমে কি হচ্ছে, দেখো একটা উদ্ভিদ দিনের বেলায় যখন রয়েছে তখন পরিবেশে CO2 ঘনত্ব বেশি, মানে পরিবেশে CO2 বেশি আছে, তার মানে পরিবেশে CO2 বেশি, আমাদের উদ্ভিদের যে দেহ মানে উদ্ভিদের যে মেসোফিল কলায় সেখানে ঘনত্ব কম। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে প্রবেশ করবে ব্যাপন প্রক্রিয়ায়, CO2 প্রবেশ করবে পত্ররন্ধ্রের মাধ্যমে। সেজন্য আমি অ্যারোর মাথায় ব্যাপন লিখেছি, ব্যাপন প্রক্রিয়ায় আর পত্ররন্ধ্রের মাধ্যমে। কোথায় প্রবেশ করলো CO2? পাতার মেসোফিল কলায়, ঠিক আছে, CO2 প্রবেশ করলো। এবার পাতার মেসোফিল কলা থেকে কী করলো, CO2 থেকে শর্করা তৈরি হচ্ছে এবং সাথে অক্সিজেন তৈরি হচ্ছে। এবার কি হলো, পাতার মেসোফিল কলার কোষে অক্সিজেনের ঘনত্ব বেশি হয়ে গেল পরিবেশের থেকে। তার মানে পরিবেশে অক্সিজেনের ঘনত্ব কম, পাতায় অক্সিজেনের ঘনত্ব বেশি। তাহলে বেশি থেকে কমে যাবে, সেটা কি ব্যাপন প্রক্রিয়া। তাহলে একইভাবে ব্যাপন প্রক্রিয়ার পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার যে অতিরিক্ত যে অক্সিজেন সেইটা বেরিয়ে যাচ্ছে পরিবেশে, ফলে পরিবেশে অক্সিজেন চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ছকাকারে পড়লে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং জিনিসটা খুব সোজা। আচ্ছা, সব সময় মনে রাখবে যেহেতু ব্যাপন প্রক্রিয়া সব জায়গায় ঘটছে সেজন্য বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে। এক্ষেত্রেও পরিবেশে CO2 বেশি ছিল, তাই CO2 মানে প্রবেশ করছিল মেসোফিল কলার কোষে। আর এখানে অক্সিজেন উৎপন্ন হওয়ার পর মেসোফিল কলার কোষে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেল, তার মানে পরিবেশের অক্সিজেনের ঘনত্ব এর তুলনায় কি কম, সেই জন্য পাতার মেসোফিল কলার কোষ থেকে অক্সিজেনটা পরিবেশে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরোটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়াতে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ঘটছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।